হাসিনা একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। হুম। সেখানে তিনি এই বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। এর আগেও তিনি দেশে ফেরার কথা বলেছেন, কিন্তু টাইম ফ্রেম বেঁধে দিয়ে নয়। আপনার কি মনে হয় যে আগে যতবার দেশে ফেরার কথা তিনি বলেছেন আর এবারকার তার যে ঘোষণা তার মধ্যে সিগনিফিকেন্টলি কোনো পার্থক্য রয়েছে? আমি পুরো ইন্টারভিউটা পড়ে, কারণ এটা তো একটা ইমেলের মাধ্যমে ইন্টারভিউটা হয়েছিল, সেই জি, ইন্টারভিউটা পড়ে যেটা দেখলাম যে ওখানে দুটো লাইন আছে খুব গুরুত্বপূর্ণ। একটা আপনি যেটা বলছেন যে উনি বলছেন যে তিনি এই বছরেই দেশে ফিরবেন। তো এই বছরেই এরকম একটা স্পেসিফিক টাইম ফ্রেম, এখন তো আমরা জুন মাসের শেষ প্রান্তে চলে এসেছি, বছরের অর্ধেক বাকি আছে। জি। তো এই এই এত মানে টাইট টাইম ফ্রেম আগে কখনো দিয়েছেন কিনা আমার মনে নেই। মানে তাই না? ঘটনা তো 2 বছর, তার চেয়ে বেশি না। কাজেই এটা একটু সিগনিফিক্যান্ট এই কারণে যে তিনি কেন এত স্পেসিফিক বলছেন যে এই বছরেই তিনি ফিরবেন। তিনি বলতে পারতেন যে আমি ফিরবো যখন পরিবেশ থাকবে, আগে যেটা বলেছেন, যখন গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যখন ফেরার পরিবেশ থাকবে তখন ফিরবেন, এই ধরনের কথা তিনি আগে বলেছেন। কিন্তু এইবার বলছেন যে এই সময়ে তিনি ফিরবেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারের প্রতি যে আওয়ামী লীগের উপর যাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাদের উপর আরোপ করা বিভিন্ন ভুয়া মামলা তুলে নেওয়া হয়, এবং তাদের নেতাকর্মীদের যাতে মানে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হয়। এটা না হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ অন্য পথ বেছে নেবে, যেটা একটু মানে তিনি ব্যাখ্যা করেননি কি পথ বেছে নেবে, কিন্তু এটা একটা এক ধরনের একটা অন্য পথ কি হতে পারে রাজনীতিতে। আপনি যদি প্রকাশ্যে গণতান্ত্রিক পথে, নিয়মতান্ত্রিক পথে রাজনীতি না করতে পারেন, তাহলে আপনার মানে রাজনীতি করার অন্য পথটা কি, সেটা না হয় পরের কথা, কিন্তু তিনি যে ফিরবেন এই কথাটা বলার পেছনে একটা কারণ হতে পারে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বাংলাদেশে গিয়ে কারাবরণ করবেন। কারণ এখানে বাংলাদেশে ফিরে তিনি কারাগারে যাবেন না এইরকম পরিস্থিতি বাংলাদেশে নেই। এখন প্রশ্ন নিশ্চয়ই না। হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল এবং যে মামলার রায় তাকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই ফাঁসির আদেশ বিএনপি সরকার কার্যকর করবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এখন তিনি নিশ্চয়ই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না, এটা কেউ করবে না। এটা তো একটা বোকামি হবে যদি কেউ মনে করে যে তিনি ফাঁসিতে ঝোলার জন্য আসছেন। তো হয় তিনি আসছেন এই আশ্বাসে যে তাকে ফাঁসি দেওয়া হবে না, কিন্তু সেই ধরনের কোনো আশ্বাস পেতে হলে যে ধরনের আম, আলোচনা দরকার, পর্দার আড়ালে যে ধরনের আলোচনা দরকার, সে ধরনের কোনো আলোচনা হয়েছেও বলে মনে হয় না। কারণ শেখ হাসিনা নিজেই বলছেন যে তারা কোনো সিক্রেট ডিল তিনি করবেন না, তিনি যা করার, যা কথাবার্তা বলার প্রকাশ্যে করবেন। তো সিক্রেট ডিল যদি না হয় তাহলে তিনি ফিরবেন, ব্যাপারটা একটু আমার কাছে খটকা লাগছে। যে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কিছু একটা হবে, আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি ফাঁসির থেকে রেহাই পাবেন, কিন্তু তিনি কি আবার তার সারা জীবনকে তিনি জেলে থাকতেও প্রস্তুত? অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু সবকিছু দেখে মনে হচ্ছে যে সবকিছু যদি আপনি মানে চিন্তা ভাবনা করেন আর তার এই কথা যে আমি এই বছরই দেশে ফিরবো, সে দুটো মেলান, তাহলে মনে হচ্ছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে তাকে দেশে ফিরতেই হবে, এই বছরের মধ্যেই তাকে দেশে ফিরতেই হবে এবং তিনি সেটা করতে চান। সো ওই দিক থেকে আমি মনে করবো যে তার সিগনিফিক্যান্ট যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বলছেন যে সিক্রেট ডিল হয়েছে কিনা গভর্নমেন্টের সঙ্গে, তেমন কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না, যেহেতু তিনি নিজেই বলেছেন, একেবারে উড়িয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, কোনো হুম। ধরনের হিডেন এগ্রিমেন্ট বা এই টাইপের কিছু নেই। তবে ইন্টারন্যাশনাল কোনো কানেকশন তিনি তৈরি করেছেন কিনা আওয়ামী লীগের ফিরে আসা বা তার ফিরে আসা বা রাজনীতি পুনর্বাসিত হওয়া, এটির কোনো ধরনের, যেহেতু হয়তো সরকারের সাথে কোনো ডিল করেনি, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন আন্তর্জাতিক নানান ধরনের সংযোগ এখানে থাকতে পারে কিনা? যুক্তরাষ্ট্র, ভারত, এসবে যে রাশিয়া। আমি দেখলাম যে শেখ হাসিনা সাক্ষাৎকারে তিনি ওইদিকে একটা আভাস দিয়েছেন। কারণ তিনি মানে তিনি কি করছেন এখন সেই জিনিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তার যোগাযোগ তিনি বজায় রাখছেন, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি মানে বলতে পারেন লবি করছেন আওয়ামী লীগের পক্ষে, যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া উচিত, এই ধরনের একটা কাজ তিনি করছেন। তো এটা তিনি নিজেই বলেছেন সেই সাক্ষাৎকারে। তো আমরা ধরেই নিতে পারি যে বিভিন্ন চ্যানেলে আহ, তিনি আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের পক্ষে লবি করছেন, এবং সেই জন্য
লন্ডনে একটা আইন ফার্ম ডাউটি স্ট্রিট, যারা বিভিন্ন মানবাধিকার বা এই ধরনের কাজ তারা করে থাকে, তাদেরকে তিনি নিয়োজিত করেছেন। তারাও জাতিসংঘে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এই ব্যাখ্যা দিয়ে চিঠি দিচ্ছেন এবং লবি করছে। কাজেই আন্তর্জাতিক পরিসরে যে যোগাযোগ আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে ভারত থেকে একজন রাজনীতিককে হাইকমিশন করে পাঠানো হলো ঢাকায়, হীরালাল ত্রিবেদী, দীনেশ হীরালাল ত্রিবেদী, এবং তাকে খুবই মানে অভূতপূর্ব একটা কাজ, ভারত একজন হাই কমিশনারকে বা অ্যাম্বাসেডারকে মন্ত্রী পদের মর্যাদা দিল, যেটা ভারতে আগে হয় নাই। কাজেই এর বাংলাদেশের যে ভারতে নিযুক্ত হাই কমিশনারের পদটা হঠাৎ করে ভারতের তরফ থেকে খুবই উঁচুতে নিয়ে যাওয়া হয়েছে। এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। তার মানে তিনি যখন বাংলাদেশের মন্ত্রীদের সাথে কথা বলবেন, তিনি কিন্তু শুধু হাই কমিশনার হিসেবে কথা বলছেন না, তিনি একটা মন্ত্রী, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার রাজনীতিক হিসেবে কথা বলছেন। তো এইটার পেছনে একটা কারণ থাকতে পারে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা ভারত এটার উপর খুব জোর দিচ্ছে এবং সেজন্য তারা মনে করে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারতের রাজনীতি বিষয়ে যেই মতবিরোধ বা বচসা আছে, যার মধ্যে আওয়ামী লীগের ভূমিকা এবং আওয়ামী লীগের অবস্থান ভারতে, বিশেষ করে শেখ হাসিনার অবস্থান ভারতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই বিষয়ে মিস্টার ত্রিবেদী আলাপ করবেন না, এটা আমি ভাবতেই পারবো না। আর একটা মজার জিনিস হলো যে ভারতে যে আমেরিকান রাষ্ট্রদূত আছেন, যিনি হ্যাঁ, মিস্টার গোর, সার্গেই গোর, এবং যিনি গোটা দক্ষিণ এশিয়ায় আমেরিকান প্রেসিডেন্টের দূত হিসেবেও কাজ করেন, তিনি ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন এক পোস্টে। এটাও তো অভূতপূর্ব। এটা আমি আগে কখনো দেখিনি। মার্কিন রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন, তাও ভারতের, হ্যাঁ, এমনটা দেখা যায়। এটা আমি আগে কখনো দেখিনি যে এক দেশে নিযুক্ত রাষ্ট্রদূত যেই দেশে নিযুক্ত সেই দেশের অন্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানাচ্ছে। এখানে অভিনন্দন জানানোর কি হলো? আনলেস তাদের মধ্যে যদি একটা পূর্ব সম্পর্ক না থাকে, যদি তাদের পরিচয় থাকে, তাদের যদি একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, তাহলেই সে অভিনন্দন জানাবে। কারণ আমার ফ্রেন্ডকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার একটা কলিগ বলতে পারেন অভিনন্দন জানাচ্ছি। তো এই আমেরিকান রাষ্ট্রদূত সার্গেই গোরের সাথে দীনেশ ত্রিবেদীর সম্পর্কটা কিরকম, এবং সেখানে যেহেতু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, সেহেতু সার্গেই গোর কি বাংলাদেশ নিয়েও দীনেশ ত্রিবেদীর সাথে কাজ করবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কাজে এখানে আমেরিকার কোনো ভূমিকা আছে কিনা, বা মানে এটা হয়তো 2 মাস আগে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এখন আমি উড়িয়ে দেব না। 2 মাস আগে আমি হয়তো বলতাম যে না, আমেরিকা এই ভারত বাংলাদেশ সম্পর্কে নাক গলাবে না, কিন্তু এই অভিনন্দন দেখে মনে হলো যে এটা একটা নাক গলানোর মতোই একটা ব্যাপার। কিন্তু এটা ভালোভাবে না, মানে খারাপভাবে নাক গলানো না, এটা বন্ধুত্বপূর্ণ একটা নাক হিসেবে আমেরিকান আসছে। এখন এই নাক গলানোটা কতদূর যাবে এবং বাংলাদেশ সরকারের উপর সেটা কি ধরনের প্রভাব বা চাপ ফেলবে, সেটা বলার সময় আসেনি। কিন্তু সব দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরবেন। এখন বাংলাদেশ সরকার তাকে দেশে ঢুকতে দিবে কিনা, আর না ঢুকতে দিলেও প্রশ্ন উঠবে যে বারবার তো বাংলাদেশ সরকার বলে যে আমরা শেখ হাসিনা কি ফেরত চাই, তাকে আসামির কাঠগড়াতে দাঁড়াতে হবে, তাকে বিচার ফেস করতে হবে। তাহলে সে যদি ফেরে, তাহলে তো তাকে বাধা দেওয়া উচিত না, তাকে নিয়ে তার যে মামলাটা আছে। করতে চেয়েছিলাম, আপনি সেই বিষয়ে অলরেডি মন্তব্য করে ফেলেছেন। খুবই সিগনিফিকেন্ট কোশ্চেন যে ইউনূস সরকার বা বিএনপি সরকার, তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বারবার নোট পাঠাচ্ছে, বারবার রিকোয়েস্ট করছে, এবং দুই পক্ষের মন্ত্রী পর্যায়ে বা শীর্ষ পর্যায়ে যখন যে বৈঠক হচ্ছে সেখানেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবেদন জানানো হচ্ছে। এখন শেখ হাসিনা নিজে ফেরত আসতে চান। এর আগেও তিনি বলেছেন ট্রাভেল পাসের আবেদন করা হবে বাংলাদেশের হাই কমিশনের কাছে, দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের কাছে, সেই কথাও এর আগে বলা হয়েছে। এখন সরকারের জন্য পথ কি, মানে সরকার কি বিষয়টি লুফে নেবে কিনা নাকি অ্যাভয়েড করবে? সরকারের মনোভাবটা খুব মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার মনে হয় সরকার একটু দোদুল্যমান অবস্থা আছে এই বিষয়ে। কারণ আপনি দেখেন, এপ্রিল মাসে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি গেলেন, তার সাথে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তো ফেরত আসার পর হুমায়ুন কবির সাংবাদিকদের দুইটা কথা বলেছেন, এবং আমার কাছে দুইটা কথা পরস্পর বিরোধী মনে হয়েছে। এক জায়গায় তিনি বলেছেন শেখ হাসিনা একটা সন্ত্রাসী, তাকে আহ, আমরা দেশে ফিরতে দেখতে চাই না, দেশের মানুষ তাকে ভুলে গেছে, আমরা উই হ্যাভ মুভড অন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শেখ হাসিনার আর প্রয়োজন নেই আমাদের। এটা একটা কথা। তার মানে আমরা চাই না শেখ হাসিনার মুখ আমরা আর দেখতে চাই না। তারপরে আবার তিনি ওই একই মানে ওই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে আমরা ভারত সরকারকে আবার অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার বিরুদ্ধে আইসিটিতে মামলা আছে, তার বিরুদ্ধে মানে তিনি মানে বিচার হয়েছে ইত্যাদি, তো তাকে বিচার মানে ফলাফল ফেস করার জন্য তাকে ফেরত দিতে হবে। তো একদিকে তিনি বলছেন আমরা তাকে দেখতে চাই না, আরেকদিকে বলছেন তাকে ফেরত দিতে হবে। তো কোনটা আপনি কোনটা চান সেটা হলো আসল। আপনি কি আসলেই চান শেখ হাসিনা দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়াক, নাকি আপনি আসলেই চান যে শেখ হাসিনা গায়েব হয়ে যাক আর দেশে না ফিরুক? তো এই এই কথাটা কিন্তু সরকারের মুখ থেকে স্পষ্ট আসে না। কোনো কোনো সময় তারা বিচারের জন্য মানে বড় বড় হাঁক ডাক দেয়, যেটা ভারতের দোষ, ভারত ফেরত দিচ্ছে না। আবার বলে যে না আমরা শেখ হাসিনাকে দেখতে চাই না। তো আমার মনে হয় শেখ হাসিনা যখন নিজে থেকে বলবে, এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে জানায় যে হ্যাঁ এখানে ওই এক্সট্রাডিশন ফেক্সট্রাডিশনের দরকার নেই, শেখ হাসিনা স্বেচ্ছায় ফিরবে, আপনারা যা করার করেন, তখন বাংলাদেশ সরকার কি করবে? বাংলাদেশ সরকার তো না করতে পারবে না, কারণ তাদের তো অবস্থানেই যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো এটা তো একটা সুযোগ। শেখ হাসিনা ঢাকার এয়ারপোর্টে নামলে তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হবে, তারপরে তার যেই মামলা তিনি অলরেডি দোষী সাব্যস্ত হয়েছেন সেটার অ্যাপিল করার আবেদন মানে দেরিতে হলেও অ্যাপিল করা যায় কিনা সব ঘাটাঘাটি করবেন তার আইনজীবীরা। এখন এই প্রক্রিয়া কিভাবে যাবে আমি জানি না, সেটা হচ্ছে এটা আইসিটি কতটা স্বাধীনভাবে কাজ করবে, কতটা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এখন আমরা জানি বাংলাদেশের আদালত এইসব স্পর্শকাতর মামলায় খুব মানে রেয়ারলি তারা মানে সরকারের উচ্ছার বিরুদ্ধে যায়। কাজেই এখানে আমরা ধরেই নিতে পারি যে এখানে সরকার যা চায় সেটাই হবে। এখন সরকার কি চায় সেটা তো সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা শেখ হাসিনাকে নিয়ে কি করতে চায়। আপনি তো বললেন যে সরকার একটা মানে দোদুল্যমানতার মধ্যে আছে। আর যারা স্টেক হোল্ডার, অন্যতম প্রধান যে স্টেক হোল্ডার এখন এই মুহূর্তে বাংলাদেশে আহ জামাতে ইসলামী এবং এনসিপি, আপনাকে মনে হয় তারাও শেখ হাসিনা দেশে আসুক এটি চায় আসলে মনে প্রাণে? আমার মনে হয় তাদের মনে একটা বাসনা আছে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর, কারণ এটা হবে তাদের প্রতিশোধ। যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই তার বিচার হয়েছে, কারণ সেখানে জামাত নেতাদের বিচার হয়েছে এবং 5 জনের ফাঁসি হয়েছে। যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ করা হয়েছিল, যিনি জামাত ইসলামের লোক, এবং তিনি জামাত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন পুরো ওই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ায়। কাজে এটা একটা সব পুরোটাই ইউনূস সরকার আমলে সাজানো হয়েছিল একটা প্রতিশোধ হিসেবে। কিন্তু তিনি এই প্রতিশোধটা ছিল তিনি যখন দেশে নেই, অর্থাৎ তাকে অ্যাকচুয়ালি ফাঁসিতে ঝোলানো সম্ভব না। কিন্তু যদি আবার ফাঁসিতে ঝোলানো সম্ভব হয়, আর এখন আইসিটি আর সেই তাজুল ইসলামের হাতে নেই, নিয়ন্ত্রণে নেই, এখন আছে একজন বিএনপি নিয়োগকৃত হ্যাঁ চিফ প্রসিকিউটর হাতে। আম, কিন্তু যখন ওই প্রশ্নটা আসবে আমরা কি আসলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবো, এই প্রশ্নটা সরকারকে ঝুলাবো একটা বিষয়, আর ঝুলাতে পারবো একটা বিষয়, ঝুলাতে পারবো কিনা মানে সেটাও সম্ভব কিনা বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি এটি এক্সিকিউট করার সেই ধরনের বাস্তবতা আছে কিনা বাংলাদেশের রাজনীতিতে? আমার মনে হয় যে বাসনাটা আছে এই এনসিপি এবং বাসনা আছে, হ্যাঁ। জামাতের মধ্যে। বাসনাটা যে আছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের মধ্যে এই উপলব্ধিটাও আসতে পারে যে আম, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, বিশেষ করে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীকে ফাঁসিতে ঝোলানো এত সহজ ব্যাপার না। আর তিনি যদি দেশে ফেরেন এবং তারপরে যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু জিনিসটা ভালো চোখে দেখা হবে না। আপনি দেখেন এই আজকেই দেখলাম আমেরিকার একজন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, যাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকার নিয়ে থাকে, তিনি বলছেন যে তিনি কল্পনা করতে পারছেন না যে শেখ হাসিনা ফিরবে। হ্যাঁ, এটা হয়তো তার কল্পনার বাইরে, কল্পনা জগতের বাইরের একটা ঘটনা, তিনি কল্পনা নাও করতে পারেন, কিন্তু তারপরে বলছেন যে তিনি যদি ফেরেন তাহলে তাকে সারা জীবন জেল খাটতে হবে। তার মানে তিনিও কিন্তু ভাবছেন না যে তাকে ফাঁসিতে ঝোলানো হবে।
মানে জেল খাটতে হতে পারে সারা জীবন এবং জেলখানায় তিনি মারা যেতে পারেন, সেরকম ওই দূর পর্যন্ত চিন্তা ভাবনা চলতে পারে, কিন্তু ফেরার পর তাকে ফাঁসিতে ঝোলানো হবে এই চিন্তা ভাবনা কিন্তু খুব কম লোকই করবে। মানে গুপ্ত সুপ্ত বাসনা যতই থাকুক জামাত আর এনসিপির মনে, এই এই কাজটা করা কিন্তু অত সহজ হবে না, বিশেষ করে বিএনপির মতো দল যারা আর কি সেরকম উগ্র বিপ্লবী দল না। বিপ্লবী দল যে বিএনপি না সেটা আমরা জানি, কিন্তু সেরকম উগ্র তারা না যে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, কারণ জামাত তাদের প্রতিপক্ষ না, জামাত তাদের মিত্র, সবসময় তাদের মিত্র, এখনো তাদের মিত্র হিসেবেই তারা বিরোধী দলে আছে। এটা একটা কি বলবো, ওই যে 2014-18 সালের যে জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকা সেরকম আর কি একটু। কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো আর তাকে একটা অন্যভাবে, আপনি ধরেন যে 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় তাকে হত্যার একটা প্রচেষ্টা হয়েছিল, যেটার জন্য তারেক রহমান এক সময় দোষী সাব্যস্ত হয়েছিলেন, কিন্তু পরে হাইকোর্ট আওয়ামী লীগের পতনের পর সুপ্রিম কোর্ট থেকে তাকে এবং অন্যান্য সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়, মানে কেউ তাকে হত্যার চেষ্টা করে নাই, ওই 24 জন লোক এমনি এমনি মারা গেছে আর কি। সো সো সেই ব্যাপারটা এখন অত সহজ না, ফাঁসি দেওয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া অত সহজ না, এবং সেই জন্য এই ফাঁসির কথাটা, এমনকি মাইকেল কুগলম্যান যার কল্পনার বাইরে যে শেখ হাসিনা ফিরবেন এটা তিনি কল্পনাও করতে পারেন না, তিনিও কিন্তু ফাঁসি পর্যন্ত কল্পনা করতে পারছেন না, তিনি ওই সারা জীবন জেল খাটবেন এই পর্যন্ত যাচ্ছেন, যেটা ভাবা খুব সহজ। হ্যাঁ, সারা জীবন তিনি জেল খাটতে পারেন, জেলখানায় তার মৃত্যু হতে পারে, তার বয়স তো প্রায় 80 ছুঁই ছুঁই, কাজেই তার তো শারীরিক অবস্থা কিরকম আমি জানি না, যারা গেছেন দেখেছেন তাদের কথা অনুযায়ী তিনি এখনো সুস্থ আছেন, এখনো খুব রোবাস্ট আছেন ইত্যাদি। তো এটা আমি ভেরিফাই করার কোনো রাস্তা নাই। তো এখন সেটাই মানে আপনার যে ওই কথা ঠিক যে এটা ফাঁসি পর্যন্ত যাবে কি না সেটা একটা বড় প্রশ্ন, এবং আমার মনে হয় তিনি যদি ফেরেন তিনি ওই আশ্বাস নিয়েই ফিরবেন যে ফাঁসি পর্যন্ত যাবে না, কিন্তু তাকে কারাবরণ করতেই হবে, কত সময়ের জন্য সেটা অন্য ব্যাপার, কিন্তু তাকে কারাবরণ করতেই হবে। তিনি এর আগের একটা ইন্টারভিউতে বলেছেন সম্ভবত টাইমস অফ ইন্ডিয়াতে, এবং সেই ইন্টারভিউ ভারতের সব ধরনের গণমাধ্যমে জাস্ট কপি হিসেবে এসেছিল, টাইমস অফ ইন্ডিয়ার রেফারেন্স দিয়েই। তিনি বলেছেন যে আমি ফিরবো, যে কোনো সময় ফিরবো এবং মাথা উঁচু করে ফিরবো। আহ তার এই যে ফিরে আসা যদি সত্যি সত্যি বাস্তবে আমাদের দেখতে হয়, আপনার কি মনে হয় তার এই ফিরে আসার মধ্য দিয়ে তার যে ইমেজ সংকট 5 আগস্টের পরপরই, 2024-এর 5 আগস্টের পরপরই দেখা দিয়েছিল, সেগুলো তো আস্তে আস্তে একটু একটু হলেও রিকভার হচ্ছে, এবং সত্যি সত্যিই তিনি মাথা উঁচু করে ফিরবেন? আহ মানে এই মাথা উঁচু করে ফেরার সাথে তো অনেক বিষয় জড়িয়ে রয়েছে। আহ দলীয় নেতা কর্মীরা তাকে রিসেপশন দিবে, বা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হবে, তিনি ফিরবেন ভিআইপি, একজন ভিভিআইপি যেভাবে বিচারের মুখোমুখি হয় যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন বা অন্যায় করে থাকেন, তিনি যেমন মানে আমরা দেখি তো কোথাও কোথাও যে ভিভিআইপি হিসেবেই বিচারের মুখোমুখি হচ্ছেন, সেই ধরনের কথা তিনি মিন করছেন কিনা, আর যদি মিন করেই থাকেন তাহলে সেটির বাস্তবতা আছে কিনা? ইউনূস সরকার যে কাজটা করেছে এই মুক্তিযুদ্ধের স্মৃতি এবং তার যে চেতনা সেটা ধ্বংস করার জন্য, এবং বঙ্গবন্ধুর স্মৃতি ধ্বংস করার জন্য ইউনূস সরকার যেটা করেছে, এবং বিএনপি সরকার সেগুলো অনেক কিছুই কিন্তু কন্টিনিউ করছে, মুখে বললেও কাজে কিন্তু তারা সেই ইউনূস সরকারের নীতির ধারাবাহিকতাই চলছে। এখন এইটা আমি বলবো যে আওয়ামী লীগের ইমেজ পুনরুদ্ধারে সহায়তা যত না করছে, তার চেয়ে বেশি যেটা করছে যে আওয়ামী লীগের মতো একটা দলের প্রয়োজনীয়তা মানুষের মনে সৃষ্টি করছে, যে না, এটা হয়ে যাচ্ছে একটা একতরফা শাসন। বিএনপি জামাত তারা একতরফা শাসন করছে, এটা একই ঘরানার দুইটা দল, এবং তারা আদর্শ একদিক থেকে তারা একই ঘরানার, অর্থাৎ এই পার্লামেন্টে সেরকম বিরোধী দল বলতে কিছু নেই, এটা একচেটিয়া শাসন হচ্ছে। ঠিক একটু মানে আমি বাকশাল শব্দটা বলবো না, কিন্তু বাকশালে যেরকম 4-5টা দলকে নিয়ে একটা দল গঠন করা হয়েছিল, এবং এখানে একটা দল গঠন করা হয়নি, 2-3টা দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, কিন্তু তারা একভাবেই কাজ করে, কারণ তারা নিজেরাও দেখে তারা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা জোটের মতো। জোট ওই অর্থে মানে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক একটা জোট আওয়ামী লীগ বিরোধী, কাজে তারা মনে করে তারা একসাথে থাকলে আওয়ামী লীগকে আটকানো যাবে, এটাই হচ্ছে তাদের আদর্শ।
এখন এইখানে এই কারণে অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আছে বাংলাদেশে, না হলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য থাকছে না, এবং মানে বিশেষ করে বাংলাদেশের যে ইতিহাস, তার জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস বিকৃতিও আটকানো যাচ্ছে না। কাজেই এই কারণেই আওয়ামী লীগের মানে ইমেজ কি আছে আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের মতো একটা দলের যে প্রয়োজনীয়তা আছে সেটা অনেকের মনেই আবার জাগ্রত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার শেষ প্রশ্ন, আপনি মাইকেল কুগেলম্যানের রেফারেন্স দিচ্ছিলেন যে তিনি কি বলেছেন, যে তিনি কল্পনাতেও আনতে পারেন না যে শেখ হাসিনা ফিরবেন। মাইকেল কুগেলম্যানের কথা আপনি, আপনার নিজের কাছে কি মনে হচ্ছে, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং যতটুকু ইতিহাস লব্ধ জ্ঞান আপনার, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে, ফিরে আসাটা সহজ হবে শেখ হাসিনার জন্য, বা ফিরবেন কিনা? না, ফিরেটা সহজ সহজ হবে না। ফিরে আসাটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন উনার কথা শুনে মনে হচ্ছে উনি ঝুঁকিটা নিতে প্রস্তুত, কিন্তু এই যেটা আমি বললাম যে বাংলাদেশ সরকারকে একটা ডিলেমার মধ্যে ফেলে দিবে। তারা যদি শেখ হাসিনাকে ফিরতে না দেয়, তাহলে ভারত সরকার বলতে পারে যে তাহলে তুমি এই 1-1.5 বছর ধরে আমাকে খোঁচাইলা কেন, যে মানে এক্সট্রাডাইট করো, এক্সট্রাডিশন চুক্তি আছে, কেন ফেরত দিবা না, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই তো তিনি ফিরতে চান। আর যদি ফেরত নেন, তাহলে তারা হজম করবে কি করে? কতদিন জেলে রাখবে শেখ হাসিনাকে? ফাঁসিতে ঝুলাতে পারবে বলে আমার মনে হয় না। এখন কি হয় কে জানে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে যেগুলো 6 মাস আগেও কারো মনে হয়নি যেটা হবে। হ্যাঁ, যে 1980-র দশকে যখন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি তাদের আন্দোলন শুরু করলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, জামায়াত ইসলামী নেতাদের বিচারের দাবিতে, তখনও কিন্তু কেউ ভাবেনি যে বিচার আদৌ হবে। 80 দশকে কেউ ভাবেনি। 90 দশকে যখন জাহানান ইমাম গণ আদালত করলেন, তখনও কিন্তু ভাবেনি যে এটা বাস্তবায়িত হবে, এই বিচার যে হবে। কিন্তু বিচার আলটিমেটলি হলো, আপনার 2012-13 সালে গিয়ে হলো, এবং 5 জন জামাত নেতাকে ফাঁসিও দেওয়া হলো। কাজেই বাংলাদেশে মানে রাজনীতিতে হবে না, এই কথাটা বলা কিন্তু খুবই বিপজ্জনক। সো আমার কল্পনার ভেতরে না বাইরে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক স্রোত যখন একদিকে যাওয়া শুরু করে, এই স্রোতটা অনেক সময় হয়ে যায় অপ্রতিরোধ্য। ওইটা আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন। আপনারা জানেন 5ই আগস্ট তিনি ভারত চলে গেছেন, এবং তারপর থেকে উনি সেখানে আছেন। তাকে এর মধ্যে ফিজিক্যালি একবারও দেখা যায় নাই। উনি কখনো বাইরে আসেননি, ওনার কোনো ছবিও দেখা যায়নি। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। তবে ভারতে আছেন এটা নিশ্চিত। ভারতীয় যে সরকার আছেন তাদের অতিথি হিসেবে উনি ভারতে আছেন। বাংলাদেশ সরকার এর মধ্যে বলেছেন যে তাকে আমাদের দেশে ফেরত দেওয়ার জন্য, সে বিষয়ে অবশ্য কোনো খবর পাওয়া যায়নি। তো উনি ওখানে বসে এনডিটিভিকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন, এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে এভাবে, ওখানে কোনো শেখ হাসিনার বর্তমান সময়ের কোনো ছবিও ছাপা হয়নি। ওনারা প্রশ্নগুলো ওনাকে পাঠিয়েছিলেন, মানে এনডিটিভি প্রশ্নগুলো পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে। এনডিটিভির পক্ষে এটা রিপোর্ট করেছে নেহা চন্দ্রা, উনি করেছেন। আজকে 29শে জুন এটা এনডিটিভিতে প্রচারিত হয়েছে, মানে গভীর রাতে আর কি, আমাদের সময় 28 তারিখ দিবাগত রাত 12টা 27 মিনিট এটা ওরা অন এয়ার করেছে। সেখানে এই ইন্টারভিউটা ওনারা লিখিত আগের প্রশ্নগুলো পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে। শেখ হাসিনা সেটাকে ইমেইলের মাধ্যমেই জবাবটা দিয়েছেন। এই বড় ইন্টারভিউ, অনেক বড় ইন্টারভিউ, আপনারা পাবেন, ইন্টারনেটে গেলেই পাবেন, চেক করলে পাবেন। সেখানে অনেক কথা উনি বলেছেন। ইন্টারভিউটার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, আমি এবছরই আমার দেশে ফিরে যাব। এই হলো শেখ হাসিনার মূল বক্তব্য, এটা তার শিরোনাম করেছে। এবং ভেতরে আমি যতটুকু পড়েছি, আমি পুরোটাই পড়েছি, আমি যতটুকু পড়েছি সেখানে মূল বক্তব্য কিন্তু এটাই যে উনি দেশে ফিরে আসবেন, এবং উনি কেন ফিরে আসবেন সেগুলো উনি সবিস্তারে বর্ণনা করেছেন। তারপরে এর মাঝে কী কী ঘটেছে না ঘটেছে
সেগুলো নিয়ে অনেক কথা, এবং এখান থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমি সময় পেলে, আপনাদের আগ্রহ থাকলে হয়তো পরবর্তী সময়ে করব। কিন্তু আমি আজকে আলোচনা করব যে এই যে এটা শিরোনাম করেছে, প্রথম যে প্রশ্নটাই ছিল এইটাই, এবং সেই প্রথম প্রশ্নে যে জবাব উনি দিয়েছেন যে আমি দেশে এবছরই ফিরে যাব, সেটা নিয়েই আমি একটু আসলে কথা বলতে চাই যে শেখ হাসিনা কেন এই কথা বললেন, উনি কি আদৌ ফিরবেন, ফিরলে কিভাবে ফিরবেন, কোন ফরম্যাটে ফিরবেন, ওনার ফেরার মতো বাস্তব অবস্থা এই মুহূর্তে দেশে আছে কি না, অথবা উনি সেই অবস্থা তৈরি করে নিতে পারবেন কি না, এগুলি হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। উনি কিন্তু বলেছেন যে আমার যে ফিরে আসাটা, আমার যে ফিরে আসার প্রশ্নটা, এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কারণে না। উনি এটা স্পষ্ট বলেছেন, আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার চাই, আমি ডেমোক্রেসি মানে গণতন্ত্রের আবার সেটা বাস্তবায়িত হোক এটা চাই, আইনের শাসন চাই, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার আমি বাস্তবায়ন চাই। এইগুলি হলো ওনার বক্তব্য, এবং এই চাওয়ার জন্যই উনি আসবেন। প্রশ্ন কিন্তু উঠবে যে আপনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন এইগুলোর কোনটা কোনটা ছিল? ডেমোক্রেসি ছিল? মানুষের কি রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ছিল? মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারতো? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, যেহেতু উনি এই কথাটাই প্রথমে বলছেন যে উনি নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে আসবেন না, এই সমস্ত কারণে আসবেন। তো এই সমস্ত কারণে যেটা আপনি জনগণকে দিতে চাচ্ছেন, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কি আপনি এগুলো দিতেন? এটা কিন্তু মানুষের রাজনৈতিক অধিকারকে আপনি দিতেন না। এখন আপনি বলবেন যে আমি তো আমার রাজনৈতিক অধিকার পাচ্ছি না, এটা সত্য, আপনিও পাচ্ছেন না। যে অন্যায়টা আপনি করেছেন, সে অন্যায়টা আপনার দলের প্রতি কিন্তু এখন করা হচ্ছে। যারা এখন ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, জামাতে ইসলাম বলেন, এনসি বলেন, তারা যে কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে সেই রাজনৈতিক অধিকারটা দেওয়া হচ্ছে না, এবং এটাকে আমি আমার বিবেচনায় গণতন্ত্র বলে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় পরে আসি। আমরা বরং দেখতে চাই যে শেখ হাসিনা যদি ফিরতে চান, উনি কীভাবে ফিরবেন, বাস্তবতাটা খেয়াল করেন। শেখ হাসিনা তো এরই মধ্যে ওনার বিরুদ্ধে একটা মামলা রায় হয়েছে, সেই মামলায় ওনার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মানে উনি এলে উনি ফাঁসির আসামি হিসাবে দেশে ঢুকবেন, এবং তারপর উনি যদি বলেন যে না, আসামি তো নিম্ন আদালতে হয়েছে, আইসিটিতে হয়েছে, আমি এটা উচ্চ আদালতে আপিল করব, আইনি লড়াই লড়ব, সেই সুযোগ তো অবশ্যই উনি পাবেন। কিন্তু এতদিনে সেটা আপিল করার সময় আছে কি না আমি ঠিক জানি না, তারপরে আমি জানি না কী হবে। কিন্তু উনি এই কথা বলতে পারেন যে আমি আইনি লড়াই লড়ার জন্য আসছি, এটা হতে পারে। কিন্তু এটা কি ওনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একবার ভাবুন, উনি কি এই ঝুঁকিটা নেবেন? আমরা কিন্তু এই ধরনের ঝুঁকি আগে নিতে দেখিনি। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ ছিল না, উনি একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই মামলায় ওনাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। তো উনি যদি আসতেন তাহলে হয়তো ওনার যাবজ্জীবন দণ্ড হতো, জেলে থাকতেন। কিন্তু তিনি আসেননি কেন? তাহলে উনি কি আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি? ওনার দলের লোকদের তখন আমি বলতে শুনতাম, তারা বলতেন যে উনি আসলে পরে আওয়ামী লীগ সরকার এটাকে হয়তো আপিল টাপিলে নিয়ে এটাকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করতে পারে, এই ভয়টা তাদের কাছে ছিল। এবং উনি যখন আসলেন তার আগেই কিন্তু ওনার এই মামলাটাও কিন্তু উচ্চ আদালত, হাইকোর্টে কিন্তু খারিজ করে দিয়েছিল, এবং ওই মামলার সকল আসামিকে তারা মুক্তি দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আরেক বিতর্ক, যখন সে আলোচনায় আমি এখন যাচ্ছি না, আমি এটাই যাচ্ছি যে শেখ হাসিনা এলে কী হবে। এখন অনেকে আবার এমনও বলছেন, আমার এই পরিচিত অনেকে আমাকে বলেছেন যে এই যে শেখ হাসিনা মাঝে মাঝে বলেন আমি আসবো, আগে একসময় কিন্তু বলতেন, একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আমি আশেপাশে আসি, চট করে ঢুকে পড়ব। সেই চট করে ঢুকে পড়ার পরেও কিন্তু 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখন ওই চট করে ঢোকাটা ওনার হয়নি। এটা নিয়ে কিন্তু অনেকে আমি ট্রল করতে দেখেছি। এবং এই সমস্ত প্রসঙ্গ যখন উঠে, ধরেন একটা জায়গায় বসে আছেন আপনি 10-12 জন লোক, ওখানে হয়তো আপনাদের খুব ক্লোজ লোক, ধরেন ওখানে হয়তো একজন লোক 2জন লোক হয়তো আওয়ামী লীগ করতো, তখন আপনি কিন্তু ধরেন বলেন কই তোমার নেতৃত্বে চট করে ঢুকে পড়লো না, তারা কিন্তু একটু বিব্রত হন।
তাই না? বাট উনি কিন্তু বলেছিলেন চট করে ঢুকে পড়বেন, এখন আবার বলছেন এই বছরই ঢুকবেন। তার মানে হাতে ওনার কিন্তু এই বছর যদি ঢুকেন, তার মানে কি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ঢুকবেন, তার মানে 5 মাস। আগামী 5 মাসে কি এমন কিছু ঘটবে যে কারণে উনি আসতে পারবেন? উনি কি সেই ধরনের কোনো পরিকল্পনা করছেন, প্রত্যাশা করছেন? কিভাবে সেটা সম্ভব? উনি কি ভারতের কাছ থেকে এই ধরনের হেল্প চাচ্ছেন? সেটাও কিন্তু দেখতে হবে। দেখেন, আমরা কিন্তু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, মানে শেখ হাসিনার বিদায়ের পর আমাদের এখানে যে সরকারটা এসেছে তার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল খুবই খারাপ, মানে এত খারাপ আর কখনো ছিল না। সেটা কিন্তু এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আপনারা জানেন যে এই মাসের 28 তারিখ থেকে ভারত তাদের দেশে, আমাদের বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিচ্ছে। তার মানে এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। যখন ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল তখনই কোনো টাইম লিমিট দেন নাই যে কবে আসবেন। যখন সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে এই সময়ে তিনি টাইম লিমিট দিলেন যে আমি এই বছরের মধ্যে ঢুকবো। তাহলে কি ওনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়েছে, অথবা ওনার সঙ্গে ভারতের মাধ্যমে এই বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? এটাও কিন্তু অনেকে বলতে পারেন, হতেও পারে, নাও হতে পারে, আমরা তো জানবো না আপাতত। কিন্তু ওনার এই কথা থেকে কিন্তু এই প্রশ্নটা উঠছে। এই ধরনের প্রশ্ন ওনাকেও করা হয়েছিল। উনি বলছেন যে উনি কারোর সঙ্গে আতাত করে আসছেন না। যারা আমরা দেখেছি আমাদের ইতিহাসে, যারা সবচেয়ে বেশি আতাত করে কিছু করেন তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, উনি বলেন যে না, আমি কোনো আতাত করে আসছি না, আমি জনগণের শক্তি নিয়ে আসছি। হ্যাঁ, এটা একটা ব্যাপার বটে। উনি কি জনগণের শক্তি নিয়ে আসছেন? জনগণের শক্তি কি ওনার পক্ষে এখন বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে? বাংলাদেশে ওনার যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ। ওনাদের বিরুদ্ধে, ওনাদের দলের বিরুদ্ধে একটা বিচার শুরু হয়েছে। সেই বিচারের রায় কি হবে না হবে আমরা এখনও জানি না। যদি সেই বিচারের রায় না হওয়া পর্যন্ত ওনাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে এখন স্থগিত আছে। তাহলে ওনার দল তো রাস্তায় বেরোতে পারে না, ওনার দল তো ওনার নামে একটা স্লোগান দিতে পারে না। তাহলে উনি যদি আসেন, ধরা যাক উনি প্লেনে করে আসলেন, এয়ারপোর্টে নামলে ওনাকে কে অভ্যর্থনা জানাতে যাবে? কারণ আওয়ামী লীগের লোকজন রাস্তায় তো নামতে পারে না, তাদের তো নামতে দেওয়া হয় না। তাহলে কে আসবে, কে ওনাকে অভ্যর্থনা জানাবেন? আমরা ধরে নিচ্ছি সরকার অভ্যর্থনা জানাবেন, মানে সরকার তাকে ধরে নিয়ে, যেহেতু ওনার বিরুদ্ধে ফাঁসির রায় আছে, ওনাকে নিয়ে তারা জেলে ঢোকাবেন। এটা কিন্তু সম্ভব। যদি জেলে ঢুকে যান তারপরে কী হবে? ওনাকে অপেক্ষা করতে হবে। তবে এটা কিন্তু আমি বলতে পারি যে ওনার এই ফিরে আসার ঘোষণাটা ওনার দলের যারা নেতাকর্মী আছেন, দলের উপরে আছেন অথবা যেভাবে থাকেন, খুব ভালো অবস্থায় নাই। ওনার দলের নেতাকর্মী যারা দেশে আছেন তারা মোটামুটি একটু বিপাকে আছেন। তাদের মধ্যে কিন্তু একটা ইতিবাচক শক্তি দিবে, এটা আমার ধারণা। মনে করেন ওনারা কিন্তু প্রায়ই বলেন যে আমরা খুব শিগগিরই ফিরে আসব, আমরা মাঠে থাকব, মাঠে তো আমরা এখনই আছি, আরও দ্বন্দ্ব প্রতাপের সঙ্গে থাকব, আমাদের নেতারা ফিরে আসবেন, এগুলো ওনারা প্রায় বলেন। তার মধ্যে যখন শেখ হাসিনার এই কথাটা আসে যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসব, একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়, তখন বুঝতে হবে এটা তাদের মধ্যে একটা ইতিবাচক শক্তি যোগাবে, এতে কোনোই সন্দেহ নাই। কিন্তু তার একটা নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিকে এরকম যে আগেরবার যখন উনি বলেছিলেন যে চট করে ঢুকে পড়বো, তারপরে নামের তালিকা করো, কারা গেলে বাড়ি পুড়িয়েছে তাদের বাড়ি পুড়িয়ে, এই যে কথাগুলি বলেছিলেন, এগুলোর মধ্যে এক ধরনের কিন্তু হঠকারিতা আছে। হঠকারিতা এই কারণে, দেশের অনেক যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের, তারা হয়তো এটার উপর বিশ্বাস করে মাঠে নেমে যান, এবং তারা তখন কিন্তু প্রশাসন, সরকার, পুলিশ এদের দ্বারা নানাভাবে ভোগান্তির শিকার হন, দৌড়ের উপর থাকেন। অনেক আওয়ামী লীগের লিডার আছে আমি যাদেরকে চিনি না হয়তো বা, কিন্তু রাস্তাঘাটে দেখা হয়, আমার সঙ্গে দেখা হলে ওনারা এসে পরিচয় দেন, ভাই আমি তো অমুক জায়গার আওয়ামী লীগের লিডার। এরকম হয়তো ঢাকা শহরে অনেকে রিক্সা চালান, এমনও দেখেছি। থানা পর্যায়ের আওয়ামী লীগের নেতা ছিলেন মোটামুটি, এখন তারা ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন, কিন্তু তারা কিন্তু অপেক্ষা আছে। তাদের সঙ্গে কথা বললে তাদের ভেতরে যে ক্ষোভটা, যে আগুনটা, সেটা কিন্তু আমি টের পাই। এবং তারা কিন্তু বলেন এটা যে আমরা এখন বিপাকে আছি, মামলাগুলি আছে, এই জন্য আমরা এখানে আছি, আমরা হয়তো অন্য কোনো বাড়িতে থাকতে পারতাম, লোকে এসে খোঁজ দিত, কিন্তু এখন যে অবস্থা আছে এটা কেউ হয়তো বিশ্বাসই করে না যে আমি এরকম করতে পারি, এটা আমি করছি, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি। তো এই বিষয়গুলো কিন্তু আমি দেখেছি ভাই। কাজেই সেটার
একটা প্রেরণা হয়তো ওনারা পাবেন ওনার এই বক্তব্য থেকে, কিন্তু পাশাপাশি ওইটাও আছে যে তাদের স্বাভাবিক জীবনযাপনও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে আপনার একটা কথা যেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না সেটা বলে এত লোকের স্বাভাবিক জীবনযাপনকে ক্ষতিগ্রস্ত করা, এটাও কি আপনার ঠিক হচ্ছে কিনা, এটাও আমি শেখ হাসিনাকে ভেবে দেখতে বলবো। কারণ আইনগতভাবেই সরকার বিষয়টাকে নিয়ে গেছে। আইনে যদি বিচারে যদি বলা হয় না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তাহলে তো আওয়ামী লীগ তখন তো ওপেন হয়ে গেল। তারপরে তো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনার অথবা অন্য কারো ফিরে আসা অথবা দল গঠিত হওয়া সেগুলো নির্ভর করে। আমি যেটা বলছিলাম আরেকটা কথা, যে পুলিশ যদি ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কী হবে, এই ধরনের কিন্তু একটা প্রশ্ন এনডিটিভি ওনাকে করেছিলেন। উনি তার জবাব দিয়েছেন যে এই সরকার বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এবং এরকম ঘটনা আগেও হয়েছে, মানে এই দেশে মানে এগুলি হয়। তখন আমার মনে হলো একটা জিনিস, যে উনিও তো একসময় ক্ষমতায় ছিলেন, 15 বছর ছিলেন, তো উনিও কি বিচার বিভাগকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন? হ্যাঁ, করেছেন। আমি নিশ্চিতভাবেই বলতে পারি উনি করেছেন। যে আইসিটিতে মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওনার বিচার হলো, আরও বিচার হচ্ছে, একটা তো হয়ে গেল, সেই ট্রাইব্যুনালকেও কিন্তু উনি রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, উনিই করেছেন। অনেককে ফাঁসি দিয়েছেন উনি সেখানে। তো এগুলি কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতি কিন্তু আবার ফেরত দেয় ভাই। আপনি যা করবেন সেটা আপনি ফেরত পাবেন। এখন সেগুলি কি এখন হচ্ছে? এই অনেক কিছু, অনেক ধরনের ইকুয়েশনই কিন্তু এখানে আছে। আমি এখন একটা কথা বলে শেষ করব। দেখুন, বাংলাদেশের অনেক লিডারকে আমি দেখেছি, আমি সাংবাদিকতা করতে এসে দেখেছি। আমি এটা স্বীকার করতে বাধ্য, আমি স্বীকার করব যে শেখ হাসিনার মতো এত সাহসী লিডার আমি খুব কম দেখেছি। ওনার ভয়ডর একটু কম। কাজে উনি যদি বলেন যে আমি চলে আসব, উনি কিন্তু আসতে পারেন, সেই গার্ডস, সেই সাহস ওনার আসলে আছে। তো উনি যদি চলে আসেন, ধরা যাক আমরা এটা 1/11 সময় দেখেছি, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ওনাকে বলা হয়েছিল আপনি যায়েন না, উনি কিন্তু চলে আসছেন। আমেরিকা থেকে বাংলাদেশে ওনাকে আসতে না করা হয়েছিল, উনি বলছেন না আমি অ্যারেস্ট হবো, তাও যাবো। এই সাহসটা ওনার কিন্তু আছে। তো যদি ধরা যাক হাইপোথেটিক্যালি যে উনি চলে এলেন, এয়ারপোর্টে পুলিশটাকে অভ্যর্থনা করলো, পুলিশটাকে নিয়ে জেলে ঢুকালো, তারপর কি হবে? এইটা কিন্তু আবার আমাদের এখানে দেশে যারা আওয়ামী লীগের লিডার যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা প্রবল একটা শক্তি যোগাবে, উদ্দীপনা যোগাবে। তো সেই অবস্থাটা কি দেশের জন্য ভালো হবে? আবার ধরেন ওনাকে গিয়ে উনি এসেই পড়লেন, আসার পর সরকারের পক্ষে কি সম্ভব হবে ওনার বিরুদ্ধে যে বিচারের রায় সেটা কার্যকর করা? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যদি সেটা করতে যায়, এই দেশে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক কর্মী সমর্থক আছে তাদের কি প্রতিক্রিয়া হবে? সেই প্রতিক্রিয়া কি সরকারের পক্ষে ধারণ করা সম্ভব হবে? এগুলো নানা ধরনের। এবং আমেরিকা দেখুন চীনের সাথে বহুবার শত্রুতা করতে গিয়ে নিজেরাই কিন্তু দেউলিয়া হয়ে পড়েছে। তাদের আজকের যে গুগল, তারপরে মানে এই যে তাদের গুগল, ম্যাকডোনাল্ডস, আইফোন, অ্যাপেল, এই গুলোকে হাতিয়ার বানিয়ে তারা চীনকে যেভাবে ডমিনেট করতে চেয়েছে, এটা তাদের জন্য, আমেরিকার জন্য মারাত্মক বুমেরাং হয়ে গেছে। এখন অ্যাপেল সেই আমেরিকা থেকে তাদের যে ফ্যাক্টরিটা সরিয়ে ভারতে এনেছে, চীনের ঘোড়ার ডিম। কিছু হয়নি, অ্যাপেলের চেয়ে তাদের যে হুয়াওয়ে, এই কোম্পানির বিক্রি বেড়ে গেছে। সেই টেসলা কোম্পানি দিয়ে তারা ভাব দেখানোর চেষ্টা করেছে, সেখানে বিওয়াইডি, তারপরে শাওমি, তারপর হুয়াওয়ে, এরা যে ইভি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করেছে, এদের যে আউটপুট এবং প্রাইজিং, এটা যদি চলতে থাকে আর কিছুদিন পর ইলন মাস্কের টেসলা জাস্ট দেউলিয়া হয়ে পড়বে। এই হলো বাস্তবতা। তো সেই চীনের সঙ্গে আমরা যারা বাংলাদেশ, আমরা যদি পাঙ্গাল নিতে যাই, চালাকি করতে যাই, না বুঝে তাদের সঙ্গে মানে খুব চুমাচুমি করতে যাই, এতে আমাদের যে কী হবে, মানে আমরা নীলকণ্ঠ না হলে আমাদের সারা শরীর কালো হয়ে যাবে। তো সেই দিক থেকে শেখ হাসিনা চীনের সঙ্গে একটি দহরম মহরম সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন। কিন্তু সেই দহরম মহরম সম্পর্কের কারণে
শেখ হাসিনার পতনটা খুব দ্রুত, যাকে বলা হয়, তাকে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে গেছে। যদি চীনের সেই একসময় মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন শাহ বলছেন, কেন আমরা চীনে যাব না, চীন আমাদেরকে বিনা শর্তে টঞ্চপ মানি দিচ্ছে, বস্তা ভস্তা টাকা দিচ্ছে, আমাদের চীনের সাথে সম্পর্ক রাখতে হবে, দিল্লির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, দিল্লির সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এটা তো বন্ধনছিন্ন হবে না, আর চীনের সাথে আমাদের টাকার জন্য সম্পর্ক রাখতে হবে। এটা শুনতে খুব ভালো শোনা গিয়েছিল, কিন্তু যেটা কাজটা করা হয়েছে, আজ যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চীনের যে কর্তৃত্ব আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। এই যখন এই এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেলের কাজ চলছিল, আমি তো যোগাযোগ মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটিতে মানে 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। এই মেট্রো রেল কীভাবে হয়েছে, কী হয়েছে না হয়েছে, কোন কোম্পানি কী কাজ পেয়েছে না পেয়েছে, তো সেটা আমার মুখস্থ। তো আমার ছেলে তিতুমির কলেজে তার এসএসসি পরীক্ষার সেই পড়েছে, ছিট পড়েছে। তো এই পুরো রাস্তাটা, তিতুমির কলেজের এই পুরো রাস্তাটা চীনা কোম্পানি এমনভাবে ব্লক করে রেখেছে, তারা 6 মাস 1 বছর যাবত কোনো কাজ করছে না, কিন্তু ওখানে কোনো গাড়িও চলতে দিচ্ছে না, গাড়িও যেতে দিচ্ছে না, জাস্ট একটা গলি দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তা আমি যখন ওখানে গাড়িটা একটু রাখলাম, রেখে আমার ছেলেটাকে দিয়ে আমি আবার গাড়িটা নিয়ে আসবো, তো 10-12 জন বাঙালি তারা চলে আসছে। এই যাও যাও এখান থেকে, আমার ড্রাইভার তো মানে রীতিমতো ভয়ে অস্থির, মানে পারে তো গাড়ি একদম বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। তেমন সময় আমি দৌড়ে আসছি, তো আমাকে দেখে বাঙালি যারা একটু অপ্রস্তুত হয়ে গেল, একটু পিছিয়ে গেলাম, বললাম যে স্যার এটা সরাতে হবে, বসের নির্দেশ। তা আমি বললাম তোমার বসকে ডাকো, বসকে ডাকো, ওর পাসপোর্ট আর ওর যে ওয়ার্ক অর্ডার আছে সেটা আমি চেক করবো, ওর বসকে ডাকো, আই ওয়ান্ট টু সি হিম বলে। এখন ওরা ওই যে যারা লোকজন আছে, ওরা সাহস পেল না বাঙালির, সাহস, ওরা বোধহয় কানে কানে কি বললো ওই ভদ্রলোকের, সে আস্তে ওখান থেকে মাথা নিচু করে চলে গেল। এই যে আমি কথা বললাম, এটা 2013-14 সনের ঘটনা। সেই কর্তৃত্ব এখন আপনি চীনের যে কোনো লোক বাংলাদেশে চাকরি করে, সেটা ব্যবসা করুক, চাকরি করুক, কন্ট্রাক্টারি করুক, আপনি তাদের সবার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ভাব পাবেন। সব জায়গাতে তাদের মধ্যে এই ধরনের একটা কর্তৃত্ববাদী ভাব চলে আসছে। এগুলো এক। 2 নম্বরে সেটা হলো যে তারা ব্যবসা নেওয়ার জন্য, পাওয়ার জন্য দুর্নীতির এমন কোনো জিনিস নেই তারা না করতে পারে। এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা তারা নির্মাণ করেছে, 20 বার না 30 বার এটা শুধু সময় বাড়িয়েছে, এবং প্রকল্প ব্যয় প্রত্যেকবারই, যেখানে ধরেন কথা 5 গুণ 6 গুণ এটার প্রকল্প ব্যয়, এই 4 লেন করতে গিয়ে প্রকল্প ব্যয় তারা বাড়িয়েছে। এর সাথে মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, টাউট, বাটপার সব জড়িত। প্রধানমন্ত্রীর কার্যালয় একটা চেইন, এখানে তারেক রহমান বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, গলায় দড়ি দিয়ে মরলেও এই দুর্নীতিবাজদের দুর্নীতি আপনি বন্ধ করতে পারবেন না। এই লোভটা দেখিয়েছে চীনারা। এরা বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীদের, মন্ত্রীদেরকে চীনে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে ডিস্কো, ক্যাবারে, টাকা পয়সা যা কিছু দেওয়া দরকার দিয়ে পুরো এই শেখ হাসিনার জমানাতে যে চীনা প্রকল্পের যে ফাঁদে পড়ে কর্মকর্তাদের যে চরিত্র, রাজনীতিবিদদের যে চরিত্র, ব্যবসায়ীদের যে চরিত্র, এটাকে যে কন্টামিনেট তারা করে দিয়েছে। এখন তারা যে প্রকল্পের দাম 100 টাকা, সে প্রকল্প নিয়েছে 500 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, নিজেরা নিয়েছে 100 টাকা, আর প্রকল্পে খরচ করেছে 100 টাকা, 200 টাকা, আর অন্য সবাইকে এই যে চুরি শিখিয়ে তাদেরকে যে নবসটা বড় করে দিয়েছে, এই নবসগুলো এখন পর্যন্ত আপনি বন্ধ করতে পারবেন না। এই হলো চীন, একেবারে চোখে দেখা। জাস্ট একটা ছোট উদাহরণ দেই। পদ্মা সেতুটা যখন হলো, বিএনপির জামানাতে পদ্মা সেতুর এই প্রস্তাবনাটা যখন আমাদের কাছে এলো, আমাদের কাছে পদ্মা সেতুর আসলো, আসার পরে আমরা দেখলাম যেখানে 7,000 কোটি টাকার এটার ভ্যালু। ওই দিন অল্প কয়েকদিনের মধ্যে বিশ্ব ব্যাংক এটাকে জাস্ট নকশা পরিবর্তন করতে গিয়ে
এটাকে 10,000 কোটি বানিয়ে ফেললো উইদিন 3 মান্থ। এরপর আস্তে 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 এই 40,000 কোটি টাকাতে এটাকে নিয়ে যাওয়া হলো। তো বিশ্বব্যাংকে যারা বলে, বিশ্বব্যাংকও টাউট। তো বিশ্বব্যাংক এর সাথে বাংলাদেশের যে প্রবলেমটা ছিল, তারা চীনের যে কোম্পানিগুলোকে কাজ দিতে চাচ্ছিল, এখানে যে গ্রুপটা আছে তারা চীনের অন্য কোম্পানির দ্বারা মানে বায়াসড হয়ে পড়েছিল, এবং এটা নিয়ে পদ্মা সেতু পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সাথে দূরত্ব, অন্য কোনো কিছু না। তারপর এগুলো বলতে গেলে না, আসলে রাষ্ট্রের অনেক বড় বড় জিনিসগুলো কাছে থেকে দেখেছি তো একদম কান্না এসে যায়। এই যে দেখেন, ঢাকা গাজীপুর একটা সড়ক হয়েছে, কি মাস ট্রানজিট, বাস ট্রানজিট এর জন্য মধ্যে দিয়ে, মানে প্রথম দিন থেকে এটা বলা হচ্ছিল এটা একটা বোগাস, এটা কোনো কাজে আসবে না। কত টাকা খরচের, কত মানুষের দুর্ভোগ দিয়ে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের গেছে খরচ, তারপরে পাবলিকের গেছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ। এইগুলোর সাথে দেখেন যারা যারা জড়িত, কত টাকা তারা মারছে। এখন সরকার বাধ্য হচ্ছে এটাকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করার জন্য। এই স্থাপনাগুলো এখন কোন কাজে আসবে বলেন? এরকম হলো অবস্থা। তো সেই চীনের খপ্পরে শেখ হাসিনা পড়ে তার জাতও গেল। এখন বলা হচ্ছে 16 লক্ষ কোটি টাকা শেখ পরিবার পাচার করেছে। কিন্তু পদ্মা সেতুর সঙ্গে ওই নিক্সন চৌধুরী পাথর সাপ্লাই দেওয়া ছাড়া কোন কোন জায়গায় শেখ পরিবার জড়িত ছিল খুঁজে দেখেন তো। টাকা কারা খেয়েছে? মেট্রো রেলের সাথে কোন শেখ পরিবার জড়িত আছে? কর্ণফুলী টানেলের সাথে কে জড়িত আছে? আপনি একটু খুঁজে দেখেন। এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা মানে শেখ হাসিনা মানে উন্নয়নের একটা বিরাট, আমাকে উন্নয়ন করতে হবে, এটা করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা যদি কেউ করতে চাইতো তাহলে উন্নয়নে লাগে না, তো কিচ্ছু লাগে না, যেরকম না খেয়ে থাকতে চাই। এখনো মানুষ বলে যে ঠিক আছে আমরা 3 দিন বসে বসে স্টিমারে করে চট্টগ্রামে যাব, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দাও। আমরা এমনি মানে এই 1 ঘন্টায় আমাদের চিরং যাওয়া লাগবে না, 1 বস্তা ট্র্যাকসুট নিয়ে জীবনে এত সমস্যা নিয়ে আমরা ধীরে সুস্থে রিল্যাক্সে থাকতে চাই, আমাদের জীবনের ব্যয় কম হোক, এটা আমাদের অবস্থা। তো এই চীনের ফাঁদে পড়ে পড়ে চীনকে, শেখ হাসিনাকে টানতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসছে, সেই নিয়ে তাকে যখন ছুঁড়ে ফেলে দিয়েছে তখন আর ভারত তাকে বিশ্বাস করেনি, আমেরিকাও তাকে বিশ্বাস করেনি। সেম ঘটনা বেগম জিয়ার ক্ষেত্রে 2001 থেকে 2006 সনে ঘটেছিল। এই যে বাংলাদেশে 10 টাকা অস্ত্র মামলা, বাবরের সেই ঘটনা, উলফাদের সেই ঘটনা, তার সাথে দিল্লির ওই সময় খারাপ সম্পর্ক, আমেরিকার সাথে একবার আমেরিকার ফাঁদে পড়ে সে এখানে তাইওয়ানের অফিস করতে দেওয়া, তারপর আবার সেটাকে বাদ দেওয়া, সব মিলিয়ে এই যে আন্তর্জাতিক যে গেম, সেই গেমের কবলে পড়ে আমাদের যে সরকারগুলো এই জনগণকে ভুলে, এদেশের ইকোনমিকে ভুলে, এই দেশের বাস্তবতাকে ভুলে, সেটা আমেরিকাকে হোক, চীন হোক, ভারতও হোক, এদের খপ্পরে পড়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, পর্তুগিজ হোক, তারপরে ফ্রান্সের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, মানে আমি সেই ব্রিটিশ জমানাত আগের থেকে বলছি যে আমাদের দেশে কিন্তু মানে দাস, ওলান্দাস, মানে এখন নেদারল্যান্ড যারা আছে, মানে পর্তুগিজ, ওলান্দাস, ডেনমার্ক, তারপরে ফ্রান্স, পর্তুগাল মানে পর্তুগিজ, এরপরে ইংল্যান্ড, মানে 6 থেকে 7টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এরা নিজেরা নিজেরা মারামারি করতে, এবং আমরা এই বিভিন্ন বাঙালি যারা রাজাবাসা এদেরকে ভাড়া হিসেবে ব্যবহার করতাম, এদের আর্মিকে ব্যবহার করতাম, এবং এরা নিজেরা মারামারি করে শেষ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টিকে যায়, আর বাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো এখান থেকে চলে যায়। তো এই যে আমরা যারা আমাদের দেশীয় রাজন্যবর্গ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির খপ্পরে পড়ে তারা শেষ হয়ে গেছে। যেমন ধরেন টিপু সুলতান, বিখ্যাত বীর, এখন সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোকাবেলা করার জন্য সে তার রাজ্যে মহীশূরে সে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সে জায়গা দিল, এবং সে নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে তার ওই মুহূর্তে যোগাযোগ ছিল, এবং সে ফ্রেঞ্চ আর্মিকেও ভারতে আনতে চাইল।
কিন্তু শেষ পর্যন্ত দেখেন টিপু সুলতান শেষ, তার বাবা হায়দর আলী শেষ, সব কিছু শেষ। এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটছে। যে আমাদের বাংলাদেশে ধরেন বাংলা বিহার উড়িষ্যার আমরা যেভাবে মানে আসলে ইতিহাস পড়ি, ইতিহাসটা এত সহজ নয়। এখানে দেয়ার আর ম্যানি থিংস বিহাইন্ড দ্য সিনারিও রয়েছে। আর এখন এই বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে। আমার বক্তব্য হলো, যেই রোগে বেগম খালেদা জিয়া আক্রান্ত ছিলেন, মানে এই চীন রোগে আক্রান্ত হয়েছিলেন, যে রোগে শেখ হাসিনা আক্রান্ত হয়েছেন, সেই একই রোগে কেন তারেক রহমান সাহেব একেবারে নিজে দৌড়ে গিয়ে সে চীনের ওখানে গিয়ে পড়তে হবে? একটু মাথা ঠান্ডা করে আমাদের যা কিছু আছে সেগুলো নিয়ে যদি আমরা একটু মানে নিজেদেরকে গ্রো আপ করতে চেষ্টা করতাম, সমস্যা সমাধান করার চেষ্টা করতাম, বিকল্প চিন্তা করতাম, তারপরে কোনো একটা দেশে যাওয়ার জন্য একটা কনক্রিট একটা ধারণা নিয়ে লেনা দেন, আমি আপনাকে এটা দেবো, আপনি আমাকে এটা দেবেন, এটা শুধু ওপেন, একদম ওপেন, কোনো বাংলা কথা ওপেন। এখানে ঢাকাতে আলোচনা হবে, ওই পর্যায়ে আসবে, প্রধানমন্ত্রী যাবেন প্রেসিডেন্টের সঙ্গে জাস্ট একটা সাইনিং সিরিমনির জন্য, একটা নেগোসিয়েশনের জন্য, রিলেশন করার জন্য প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের বৈঠক দরকার নাই। এর আগে মিস্টার শি বাংলাদেশে এসেছিলেন, $40 বিলিয়ন বিনিয়োগ করবেন, 40 টাকাও বিনিয়োগ করা হয়নি। মধ্যখানে এই যে প্রেসিডেন্ট শি বাংলাদেশে এসছেন, এই ধাক্কা সামাল দিতে দিতে শেখ হাসিনাকে মানে ভারতের কাছে আরো 10 বার করে অবনত হতে হয়েছে।